আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আমাদের দেশের অনেক স্টুডেন্টদেরই এই বিষয়ে অনেক আগ্রহ আছে, শেখার ইচ্ছা আছে, কিন্তু তারা হয়তো কোনো কারণে শিখে উঠতে পারছে না। তো দেখো, বেশিরভাগ স্টুডেন্টদেরই যেটা হয়, বিভিন্ন পরীক্ষার জন্য কম্পোজিশন, প্যারাগ্রাফ, ডায়ালগ, স্টোরি, অ্যাপ্লিকেশন, লেটার্স, ইমেলস এক্সেট্রা এগুলো মুখস্থ করতে করতে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়ে, অথবা অনেকেই এর ধারে কাছেও যেতে চায় না। তো এই ভিডিওটার মাধ্যমে আমি কয়েকটা লেসন নিয়ে আসবো, যার মাধ্যমে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং নিজের ইচ্ছা মতো তোমরা এগুলা লিখতে পারবে। তো আমাদের দেশের স্টুডেন্টদের সচরাচর অবস্থাটি কেমন? দেখো, কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো মুখস্থ আইটেমের কথা শুনলেই তাদের মাথা ঘোরা শুরু হয়ে যায়, তারা এর আশেপাশে যেতে চায় না। আবার কেউ আছে খুব মনোযোগ দিয়ে চেষ্টা করছে শেখার জন্য, কিন্তু খুব একটা ভালোভাবে শিখে উঠতে পারছে না। আবার এক শ্রেণীর স্টুডেন্ট আছে যারা হয়তো খুব সহজে এই বিষয়টা শিখে নিতে পারে, তারা যে কোনো বিষয় মুখস্থ করে ফেলতে পারে। কিন্তু উভয়েরই একটা খারাপ ফলাফল হচ্ছে, অনেকেরই দেখা যাচ্ছে পরীক্ষায় কমন আসছে কিন্তু মনে করতে পারছে না, একটা লাইন বেঁধে গেছে, আর মনে হচ্ছে না, তো লিখতে পারছে না। আরেক শ্রেণী আছে যাদের দেখেছে অনেকগুলা মুখস্থ করছে, কোনোভাবে কষ্ট করে মুখস্থ করে নিয়েছে, কিন্তু পরীক্ষায় কমন আসেনি, তখন মাথায় হাত। আসলে এই সমস্ত সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে ইংলিশে নিজের মতো করে লেখাটা শিখে নেওয়া। আসলে আমাদের প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়ালগ বা এগুলা দেওয়া হয়েছে কেন? যাতে আমরা ইংলিশে নিজের মতো করে লিখতে পারি। আমাদের সেই বিষয়টাই শেখার চেষ্টা করতে হবে, এবং সেই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, এই ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য তোমাদের বেসিক সেন্টেন্স মেকিংটা শিখে নিতে হবে। আর এই বেসিক সেন্টেন্স মেকিং এর উপরে আমি 10 থেকে 12টা ক্লাস দেব, যে ক্লাসের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের বাক্য যেটা তোমাদের বাংলায় মনে করতে পারো, সেই বিষয়টা তুমি ইংলিশে প্রকাশ করতে পারবে আশা করি। এবং এর পরবর্তীতে দেখাবো যে কিভাবে কম্পোজিশন, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন বা কমপ্লিটিং স্টোরি, ডায়ালগ, গ্রাফ এগুলা নিজের মতো করে লিখতে হয়। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে, আমি আশা করি তোমরা আমার সাথে থাকবে, এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। দেখার পরে যদি তোমাদের মনে হয় যে না, ভিডিওটি হেল্পফুল, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে সেই বিষয়টি জানাবে এই ধরনের ভিডিও তোমাদের আর লাগবে কিনা। আর যদি তোমাদের কাছে হেল্পফুল না হয়, তাহলে তোমরা এই চ্যানেলটি ছেড়ে যেতে পারো। তো বন্ধুরা, আমরা মূল আলোচনায় যাই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বেসিক সেন্টেন্স মেকিং, এই বিষয়টা কেমন এবং কিভাবে শুরু করতে হবে। প্রথমে যে বিষয়টা আমি আগেই বলছিলাম, কোনো গ্রামেটিক্যাল ঝামেলায় যাব না, কোনো ধরনের গ্রামেটিক্যাল ঝামেলা ছাড়াই তোমাদের বাক্য লেখা শেখাবো। এরপরেও যে বিষয়গুলো একেবারে না জানলেই নয়, সেই বিষয়গুলো তো অবশ্যই এর ভিতরে আলোচনা করতে হবে। তো আমি প্রথমেই দেখো, একটা শব্দ উঠছে, সেটা হচ্ছে নাউন। তো নাউন সম্পর্কে তোমাদের সবার ধারণা আছে, আগেই বলছি গ্রামেটিক্যাল ঝামেলায় যাব না, তো নাউন কেন? তো এটা নিয়ে আগেই টেনশন করার দরকার নেই, তোমরা বিষয়টা একটুখানি মনোযোগ দিয়ে দেখো। নাউন হচ্ছে এমন শব্দ যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তোমরা এই বিষয়টা সবাই জানো। যেমন দেখো, যেমন ম্যান একজন মানুষকে বোঝাচ্ছে, মাউন্টেন পাহাড়কে বোঝাচ্ছে, স্টেট একটা রাষ্ট্রকে বোঝাচ্ছে, ওশেন অর্থাৎ সাগরকে বোঝাচ্ছে, কান্ট্রি বলতে দেশকে বোঝাচ্ছে। এই ধরনের নামগুলা, এই ধরনের নাম জাতীয় যে শব্দগুলো আছে, সেগুলাকে কি বলা হয়? নাউন। আর আরেক ধরনের শব্দ রয়েছে ইংলিশ গ্রামারে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি? যেমন এংরি রাগান্বিত, অ্যাট্রাকটিভ যেটা হচ্ছে কোনো আকর্ষণীয়, ব্যাড খারাপ, গুড ভালো, বিউটিফুল সুন্দর, বিজি ব্যস্ত, কমফোর্টেবল আরামদায়ক। তো এই ধরনের যে শব্দগুলো রয়েছে, সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমি শিখাতে চাচ্ছি বাক্য তৈরি, এটার কি কাজ? মূলত ছোট ছোট বাক্য তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে, কিন্তু যেহেতু তোমরা কম্পোজিশন, ডায়ালগ, প্যারাগ্রাফ বা বিভিন্ন বিষয়ে লিখতে যাবে, তখন বাক্যগুলো কিন্তু একটু বড় বড় করতে হয়। তো বড় বড় বাক্যের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ফ্রেজ শেখা। আর আমি তোমাদের এই ফ্রেজটা সম্পর্কে আগে একটু ধারণা দেব। দেখো, ইংলিশে প্রথম যে বিষয়টা হচ্ছে, যে ফ্রেজটা সব থেকে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে একটা আর্টিকেল সাথে অ্যাডজেক্টিভ এবং নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউন সম্পর্কে যে ধারণাটা তোমরা এর আগে পেলে, এই দুইটা মিলে একসাথে শব্দের অর্থ প্রদান করে। তো সেগুলো কেমন হতে পারে, আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন গুড ভালো, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এর সাথে নাউন যুক্ত করে যে ধরনের ফ্রেজ হতে পারে আমরা দেখি, যেমন এ গুড একটি ভালো গার্ল, একটি ভালো মেয়ে, এ গুড বয় একটি ভালো ছেলে, এ গুড স্টোরি একটি ভালো গল্প, এ গুড লিসন একটি ভালো পাঠ, এ গুড পার্টনার একজন ভালো সহযোগী, এ গুড ফ্রেন্ড একজন ভালো বন্ধু। তো এই ধরনের গুচ্ছ হতে পারে। আমরা আরো একটা দেখি, যেমন ব্যাড, আরেকটা খুব পরিচিত অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাড দিয়েও আমরা এই কথাগুলো বলতে পারি, কেমন? এ ব্যাড গার্ল একটা খারাপ মেয়ে, এ ব্যাড বয় একটা খারাপ ছেলে, এ ব্যাড স্টোরি একটা খারাপ গল্প, এ ব্যাড লেসন একটা খারাপ পাঠ, এ ব্যাড পার্টনার একটা খারাপ সঙ্গী, এ ব্যাড ফ্রেন্ড একটা খারাপ বন্ধু। তো এইভাবে তোমাদের কাজ হচ্ছে একটা এন যে কোনো একটা নিয়ে আসতে হবে, অ্যাডজেক্টিভ এবং নাউন নিয়ে এই ধরনের আরো কিছু ফ্রেজ তোমরা চর্চা করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি আরো কয়েকটা এখানে দেখাচ্ছি। যেমন দেখো, এই স্মল বয় একটি ছোট্ট ছেলে,
অ্যান ইজি ওয়ার্ক একটি সহজ কাজ, অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তি, দ্য ক্লেভার বয় চালাক ছেলেটি, এ বিউটিফুল প্লেস একটি সুন্দর জায়গা। তো এই ধরনের ফ্রেজগুলা বাক্যের ভিতরে কিভাবে কাজে লাগতে পারে আমরা সেই বিষয়টাও একটু দেখে নিই। যেমন আমার একটি সুন্দর বাড়ি আছে, যে কোনো বাক্য তৈরি করার সময় তোমরা মাথায় রাখবা সাবজেক্টের সাথে শেষের অংশটা আগে যুক্ত হবে। যেমন আমার আছে, অর্থাৎ আমার আছে এর ইংলিশ কি হবে? আমার আছে আই হ্যাভ, কি আছে? একটি সুন্দর বাড়ি। অর্থাৎ এই যে দেখো আমরা যে ফ্রেজটা শিখছিলাম, যেমন বলছিলাম একটি ছোট্ট ছেলে, একটা সহজ কাজ, এই ধরনের একটা ফ্রেজ কি একটি সুন্দর বাড়ি। তাহলে বাক্যটা কি হচ্ছে? আই হ্যাভ এ বিউটিফুল হাউস। আরো একটা দেখি, সে একটি সহজ কাজ করতে পারে না, তাহলে সে পারে না, সে করতে পারে না, হি ক্যান নট ডু, কি করতে পারে না? একটি সহজ কাজ। এই ধরনের ফ্রেজ এন ইজি ওয়ার্ক। তাহলে এই ধরনের ফ্রেজটা তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, অর্থাৎ একটা এ থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে। দ্বিতীয়ত যে ফ্রেজটি সব থেকে বেশি ব্যবহৃত হতে পারে সেটা হচ্ছে এ এন দি, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম, এর সাথে নাউন। আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন এ রাইট অ্যান্ড প্রপোজাল একটি লিখিত প্রস্তাব। এই যে শব্দগুচ্ছগুলোর অর্থ একসাথে করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন অ্যান এডুকেটেড পারসন একটি শিক্ষিত লোক, টু ব্রোকেন চেয়ার দুইটি ভাঙা চেয়ার, অ্যান ইটেন ম্যাঙ্গো একটি খাওয়া আম। অর্থাৎ এই ধরনের ফ্রেজগুলোর অর্থটা তোমাদেরকে এভাবে করতে হবে, এবং এই ধরনের আরো অনেকগুলা ফ্রেজ তোমরা তৈরি করার চেষ্টা করো। আসো দেখি বাক্যগুলা কেমন ভাবে ব্যবহার হতে পারে। যেমন সে আমাকে একটি খাওয়া আম দিয়েছিল, তাহলে প্রথমে তৈরি করতে হবে সে দিয়েছিল, হি গেভ, সে আমাকে দিয়েছিল, হি গেভ মি। তাহলে এই যে হি গেভ মি কেন হচ্ছে এগুলো নিয়ে এখনই টেনশন করার দরকার নেই, তোমরা ফোকাস করো ওই শব্দগুচ্ছটার উপরে। এখানে কি দিয়েছিল? একটি খাওয়া আম। একটি খাওয়া আমের ইংলিশ কি? অ্যান ইটেন ম্যাঙ্গো। তাহলে পুরো বাক্যটা হচ্ছে হি গেভ মি অ্যান ইটেন ম্যাঙ্গো। আমরা আরেকটা বাক্য দেখি, আমাকে একটি লিখিত প্রস্তাব দাও। তাহলে আমাকে দাও, গিভ মি। এরপরে কি আছে? একটি লিখিত প্রস্তাব। এই যে শব্দগুচ্ছগুলা, এই শব্দগুচ্ছগুলা এ রাইট অ্যান্ড প্রপোজাল। তাহলে বন্ধুরা তোমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আরো একটা বিষয় দেখো, আমার একটা ভাঙা চেয়ার প্রয়োজন। তাহলে আমার প্রয়োজন আই নিড, কি প্রয়োজন? একটি ভাঙা চেয়ার। এই যে শব্দগুচ্ছটা, তাহলে এ ব্রোকেন চেয়ার। তাহলে এইভাবে তোমরা এই শব্দগুচ্ছটা প্র্যাকটিস করো, এ এন, তার সাথে ভার্বের 3 নাম্বার রূপ এবং নাউন। তোমরা শুধু এখানে এই বিষয়টার উপরে ফোকাস করো। এর পরবর্তীতে আমরা যে ফ্রেজটা দেখব সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এর সাথে এ এন, তারপরে নাউন। এই ধরনের ফ্রেজ যদি থাকে তার অর্থটা কেমন হয় বা বাক্যে কিভাবে ব্যবহার হয় দেখো। যেমন ডুইং দা ওয়ার্ক, এর অর্থ হবে কি? কাজটি করে। ডুইং দা ওয়ার্ক, কাজটির অর্থটা আগে হবে, ডুইং এর অর্থটা পরে যাবে। আমরা আরো দু একটা দেখি। যেমন রাইটিং এ বুক, একটি বই লিখে। অর্থাৎ এ বুকের অর্থটা আগে আসছে, রাইটিং এর অর্থটা পরে যাবে। টেকিং এ ব্যাগ, একটি ব্যাগ নিয়ে। এর সাথে বলতে পারি কি? ফিনিশিং দা ওয়ার্ক, কাজটি শেষ করে। অর্থাৎ আগে পরের অংশটার অর্থ হয়, ভার্বের অর্থটা পরে হয়। আমরা বাক্যের ভিতরে যদি দেখি, কাজটি শেষ করে আমি তোমার সাথে যাব। তাহলে কাজটি শেষ করে ইংলিশ কি ছিল? ফিনিশিং দা ওয়ার্ক আই উইল গো উইথ ইউ। এই বাক্যটাকে তোমরা আরো একভাবে বলতে পারো যে আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব, ফিনিশিং দা ওয়ার্ক, কাজটি শেষ করে। আবার দেখো, একটি বই লিখে সে বিখ্যাত হয়েছিল। তাহলে এই যে একটি বই লিখে, এর ইংলিশ কেমন হবে? রাইটিং এ বুক, রাইটিং এ বুক, একটি বই লিখে হি বিকাম ফেমাস, সে বিখ্যাত হয়েছিল। বাক্যটাকে আরো একভাবে বলা যায় যে হি বিকাম ফেমাস বাই রাইটিং এ বুক, সে একটি বই লিখে কি বিখ্যাত হয়ে গেছিল। তাহলে তোমাদের আগে শিখতে হবে, যেটা প্র্যাকটিস করতে হবে, ভার্ব প্লাস আইএনজি, এ এন দা, নাউন। এই ধরনের আরো কয়েকটা শব্দগুচ্ছ তোমরা তৈরি করার চেষ্টা করো। এর পরবর্তীতে যে ফ্রেজটা আমরা দেখব সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজির সাথে সরাসরি নাউন যদি থাকে, তখন এর অর্থ হয় করা, করার বা করতে। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি। রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়া। লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা। ওয়াচিং মুভি, সিনেমা দেখা। তাহলে ভার্ব প্লাস আইএনজির সাথে যদি সরাসরি নাউন আসে তখন তার অর্থটা এমন হবে। আরো একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্ব, এর অর্থ হলো করতে বা করার, করতে বা করার। অর্থাৎ ভার্বের অর্থের সাথে তে বা র যুক্ত হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন টু রিড, পড়তে বা পড়ার। টু স্লিপ, ঘুমাতে বা ঘুমানোর। টু লার্ন, শিখতে বা শেখানোর। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়গুলো আমরা বাক্যের ভিতরে একটু দেখি। যেমন আমি ইংরেজি শিখতে চাই, আমি চাই, আমি চাই, তাহলে আই ওয়ান্ট কি? শিখতে, টু লার্ন। দেখো ওই যে টু প্লাস ভার্ব, টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। বোঝার চেষ্টা করো, ট্রাই, চেষ্টা করো, শেষের অংশটা আগে আসবে, ট্রাই, চেষ্টা করো, বোঝার, টু আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড। ঘুমাতে যাও, গো টু স্লিপ, যাও, গো
ঘুমাতে টু স্লিপ, অর্থাৎ কোনো ভার্বের সাথে তে যুক্ত হলে তার আগে টু বসে। সে ঘুমাতে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল ঘুমাতে। এর ইংলিশ কি? টু স্লিপ। হি ওয়েন্ট টু স্লিপ, সে ঘুমাতে গিয়েছিল। দেখো ইংরেজিতে কথা বলার চেষ্টা করো, ট্রাই টু স্পিক, ট্রাই টু স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলার চেষ্টা করো। এরপরে ইংরেজি শেখা কঠিন নয়, ইংরেজি শেখা কঠিন নয়। দেখো তাহলে লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা, এর শব্দ কি হবে? ইংরেজি শেখা। লার্নিং ইংলিশ ইজ নট ডিফিকাল্ট, লার্নিং ইংলিশ ইজ নট ডিফিকাল্ট। তাহলে এই ধরনের ফ্রেজগুলো যদি তোমরা সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে বড় বড় বাক্য তৈরি করার জন্য এটা তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। এরপরে দেখো সিনেমা দেখা ভালো নয়, তাহলে সিনেমা দেখা এর ইংলিশ কি? ওয়াচিং মুভি, ওয়াচিং মুভি ইজ নট গুড, সিনেমা দেখা কি? ভালো নয়। তাহলে এই ধরনের ফ্রেজ তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এর সাথে তোমাদের একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো প্যাসেজ থেকে এই ধরনের শব্দ বা শব্দগুচ্ছ খুঁজে বের করো এবং একত্রে এগুলোর অর্থ কেমন হচ্ছে বোঝার চেষ্টা করো। তো বন্ধুরা তোমরা অবশ্যই যদি তোমরা চেষ্টা করো তাহলেই তোমরা কেবল সফল হতে পারবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে এবং যে হোম টাস্কগুলো তোমাদের দেওয়া হয় সেগুলো অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবে। আর অবশ্যই তোমার কমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের মতামত তোমাদের জানাবে। ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।